আমার ভ্রমণের 16টি ইউনিয়নের মধ্যে এই ইউনিয়নকেই সেরা বলে মনে করি। নামে ইউনিয়ন হলেও প্রশস্ত রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং, হাতের নাগালে সব কিছু স্মরণ করিয়ে দেয় এটাই চুয়াডাঙ্গা জেলার অন্যতম আধুনিক ইউনিয়ন। ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা একটি ইউনিয়ন। যুদ্ধের সময় এই ইউনিয়নের অবদান প্রখ্যাত সাহিত্যিক ও ঔপন্যাসিক, এছাড়া দেশবরেণ্য ব্যক্তিদের জন্ম এই ইউনিয়নে। সেই বদনা, এই মানে যেই বদনা দিয়ে অজু করতো সেটাই। দেখ মাশাআল্লাহ, এখনো পর্যন্ত আসলে অক্ষত আছে। এটা কিসের? এটা তো মাটির। এই যে সেই অলৌকিক ঘর যেটা এক রাতে নির্মাণ হয়েছিল, এরকম অনেক জায়গাতেই শুনি। কোনো 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 দরজা জানালা সেরকম কিছুই নেই। আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের দ্বিতীয় পর্বের সর্বশেষ ইউনিয়ন থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। এই ইউনিয়নের মাধ্যমে 2 উপজেলাতে থাকা 16টি ইউনিয়ন পরিষদ ভ্রমণ সম্পন্ন হলো। আজ যে ইউনিয়ন পরিষদ আপনাদেরকে ঘুরে দেখাবো, আমার কাছে কেন জানি মনে হচ্ছে 16টি ইউনিয়ন পরিষদের মধ্যে সর্বসেরা এটি। না, গল্প দিচ্ছি না, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আন্দুলবাড়িয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ। এটি ভৈরব নদীর তীরে অবস্থিত। 1962 সালে প্রথম স্থাপিত হয়। বর্তমান আয়তন 36.2 বর্গ কিলোমিটার। 13টি গ্রাম নিয়ে এই ইউনিয়ন পরিষদ গঠিত। হাড্ডা, পাকা, অনন্তপুর, বাসদিয়া, করচাডাঙ্গা, বিদ্যাধরপুর, ঘুগরগাছি, নিধুকুণ্ড, শাহাপুর, কুলতলা, নিশ্চিন্তপুর, ডুমুরিয়া এবং আন্দুলবাড়িয়া। ধারণা করা হয় সুলতানি আমলের 1338 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দে বেশ কিছু নিদর্শন আবিষ্কারের পর ধারণা করা হয় 600 বছর আগে এই ইউনিয়নে বেশ কিছু প্রসিদ্ধ বাজার এবং স্থাপনা গড়ে ওঠে। এখনও এলাকার বিভিন্ন স্থানে পুরাতাত্ত্বিক স্থাপনা দেখা যায়, যেমন খাজা পারেশ সাহেবের মাজার ও ইবাদতখানা, করচাডাঙ্গার মন্দিরতলা, মিস্ত্রিপাড়ার ঈদগাহ ও প্রাচীন ইমারতগুলি এর মধ্যে উল্লেখযোগ্য। এখন আপনারা যা দেখবেন করচাডাঙ্গার মন্দিরতলা, যা সুলতানি আমলে নির্মিত মন্দির বলে জানা যায়। ধারণা করা হয় 200 বছর আগে মন্দিরটি নির্মাণ করা হয়। অযত্ন আর অবহেলায় যদিও মন্দিরটি এখন ধ্বংসের পথে, তবে এখনও প্রতি শুক্রবার এখানে ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। দূর দূরান্ত থেকে এখনও অনেক হিন্দু ধর্মাবলম্বীরা আসে এখানে পুজো, মান্যত বা বিভিন্ন ধর্মীয় কার্যক্রম করতে। এটা হচ্ছে খাজা পারেশ সাহেব রহমতুল্লাহ আলাইহির রওজা মোবারক। এটা কি শুরু এখান থেকেই? পাশের এটা কি আশরাফিয়া আলিম মাদ্রাসা। এবার আপনাদেরকে নিয়ে যাব খাজা পারেশ সাহেবের মাজার ও ইবাদতখানাতে। ধারণা করা হয় আনুমানিক 600 বছরের পুরনো মাজার এটি। মাজারে প্রবেশ করতেই ডান হাতে চোখে পড়বে একটি মাদ্রাসা এবং মাজারের প্রবেশ মুখেই চোখে পড়বে আন্দুলবাড়িয়া ইউনিয়নের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান। তার পাশেই সুন্দর একটি মসজিদ। শোনা যায় খাজা পারেশ সাহেবের হাত ধরে 10 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। খাজা পারেশ সাহেবের কবর। কোনটা? এইটা। ও আচ্ছা। ও আছে একটা, আর একটা ওই ঘরটা রাত্রে উঠেল। কোনটা? ওই যে ওইটা রাতে উঠছিল। জি। কি আজব বিষয়, তাই নাকি? জি, খুব আজব একটা বিষয়। ভিতরে চলেন। খাজা পারেশ শাহ রহমতুল্লাহ আলাইহির রওজা মোবারক। এটা ওনার কবর, তাই না? এই যে সেই বদনা, এইটা দিয়ে এটা সেই বদনা, এই মানে যেই বদনা দিয়ে অজু করতো সেটাই। জি। যাক মাশাআল্লাহ, এখনো পর্যন্ত আসলে অক্ষত আছে। এটা কিসের? এটা তো মাটির। জি, মাটির। এখনো পর্যন্ত অক্ষত আছে, মানে শুধুমাত্র মনে হয় এই যে বদনার যে ইয়েটা থাকে, মুখটা থাকে, সেটা ভেঙে গিয়েছে।
বাদ বাকি সবই আছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। লোকমুখে শোনা যায় 4 জন পীর কামেল ভারতবর্ষ পদার্পণ করে নদীপথে পূর্ব বাংলায় এসে বিভক্ত হয়ে পড়ে। খাজা পারেশ রহমতুল্লাহ আলাইহি ভৈরব নদীপথে পাথরে চড়ে আসেন আন্দোলবাড়িয়ার মিস্ত্রিপাড়ার মসজিদতলা ঘাটে এসে আস্থানা গড়ে তোলেন। এখানে কিছুদিন অবস্থান করাকালে তিনি নদীর কোল ঘেঁষে গড়ে তোলেন একটি মসজিদ, যা কালের সাক্ষী ও নিদর্শন হিসাবে এই এলাকার নাম এখনও মসজিদতলা নামে পরিচিত। এখানে কিছুদিন অতিবাহিত করার পর খাজা পারেশ রহমতুল্লাহ আলাইহি নদীপথে আবার পাথরে চড়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেন। মাজার দেখা শেষ করে আমরা রওনা দিলাম আন্দোলবাড়িয়া কলেজের উদ্দেশ্যে, যেটা 2004 সালে স্থাপিত হয়েছে। তবে কলেজের অবকাঠামো এখনও অনেক বেশি অনুন্নত বলা যায়। কলেজটা দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আন্দোলবাড়িয়া রেল স্টেশন, যেটা আনসারবাড়িয়া নামে পরিচিত। প্রতিমধ্যে খাজা পারেশ রহমতুল্লাহ আলাইহির জীবনীয় গল্প নিয়ে কিছু আপনাদেরকে শোনানো যাক। আনসারবাড়িয়া একটি লোকাল রেল স্টেশন। খুলনা থেকে ঢাকা অথবা রাজশাহী চলাচলের সময় স্টেশনটি চোখে পড়ে। সবুজ প্রকৃতির মধ্যে স্টেশনটি অনেক সুন্দর লাগে। 2-1টি ট্রেন এখানে বিরতি দেয়, তবে যাত্রীর থেকে মালামাল এখান থেকে বেশি ওঠানো হয়। এই ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কলা, পেয়ারা, ড্রাগন চাষের জন্য এই অঞ্চল বিখ্যাত। এছাড়া ধনিয়া পাতা, হলুদ, বিভিন্ন প্রকার মশলা, ডাল বীজ, তৈলবীজ ইত্যাদি ফসলের জন্য এই অঞ্চল প্রসিদ্ধ। এরপরে আপনাদেরকে নিয়ে যাব মিস্ত্রিপাড়া ঈদগাহের প্রাচীন ইমারত দেখাতে। আসলে আন্দোলবাড়িয়া ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্যের গল্প একটা ভিডিওতে কোনোভাবেই বলা সম্ভব না। হাজারো ইতিহাস ও ঐতিহ্যে মোড়ানো এই ইউনিয়ন। বিখ্যাত সাহিত্যিক সুরেন্দ্রমোহন ভট্টাচার্য এই ইউনিয়নের অনন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পুরোহিত দর্পণ ও প্রণেতা হিসাবে বিখ্যাত। তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় 1/2 শতাধিক। আধুনিক বাংলা ব্যাকরণের প্রথম দিকের উপন্যাসিক ছিলেন তিনি। চুয়াডাঙ্গা জেলার প্রথম পত্রিকা নবনলিনী মাসিক তিনি প্রকাশ করেন 1885 সালে। এছাড়া সমালোচক এবং নদিয়াবাসী নামে আরও 2টি সাহিত্য পত্রিকা তার মাধ্যমে প্রকাশিত হয়। রামসিংহ চট্টোপাধ্যায় এই ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন। একই গ্রামের শিবনারায়ণ মুখোপাধ্যায় ছিলেন শিশু সাহিত্যিক। তার রচিত গল্পের মধ্যে হাসি, রং, আলো ছড়া 1382, প্রসন্ন গোধূলি কাব্য 1382। দেশ বিভাগের ফলে 1950 সালে তিনি সপরিবারে ভারতে গমন করেন। এছাড়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রগিবউদ্দিন এই ইউনিয়নের সন্তান। এছাড়া আরও উল্লেখযোগ্য ব্যক্তি আছে। এবার আপনাদেরকে নিয়ে যাব আন্দোলবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, যা আন্দোলবাড়িয়া বাজারের ডান হাতে অবস্থিত। ইউনিয়ন পরিষদে কিছু সময় দেওয়ার পর আমরা আবার বাইরে চলে আসলাম। ইউনিয়ন পরিষদ থেকে বাইরে আসলেই দেখবেন বাজার বসেছে, যেখানে প্রান্তিক পর্যায়ে চাষিরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সহ সব কিছু নিজ হাতে বিক্রি করছে। এজন্য তুলনামূলক দামও কম থাকে। আম, কলা, লিচু সহ সব ধরনের টাটকা শাকসবজি এখান থেকে কেনা যায়। লাল নীল কালারফুল লাইটের জন্য রাতের আন্দোলবাড়িয়াটাও আরও অনেক বেশি সুন্দর লাগে। আমি আন্দোলবাড়িয়া সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, যদিও পরিপূর্ণ দিতে পারিনি, কারণ একটা ভিডিওতে আন্দোলবাড়িয়া নিয়ে যাবতীয় তথ্য দেওয়া কোনোভাবেই সম্ভব না। যতটুকু পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা চুয়াডাঙ্গা জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা আন্দোলবাড়িয়া থেকে আমার ভিডিওটা দেখবেন তারা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আবার হাজির হব। চুয়াডাঙ্গা জেলার অন্য কোনো ইউনিয়নের গল্প আপনাদেরকে আবার শোনাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।